হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমা হালিমা। আজকে আমরা লিটারেচার লাইভে চলে এসেছি। কাইন্ডলি একটু কমেন্টে জানান আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। কাইন্ডলি একটু কমেন্টে জানান কথা শোনা যাচ্ছে কিনা। আজকে আমাদের লাইভ আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে করব। একটু কাইন্ডলি লেখা দেখা যাচ্ছে কিনা, আমাকে বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান। থ্যাংক ইউ, অনেকে জয়েন করে ফেলছেন। জি শোনা যায়, অনেকে লিখেছেন ইয়েস। আচ্ছা, কাজী পলাশ আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। হাসান হাবিব লিখেছেন জি ম্যাম শোনা যায়, ধন্যবাদ। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু ফুল করে দিচ্ছি। কে কোথা থেকে জয়েন করছেন প্লিজ একটু কমেন্টে জানান, তাহলে আপনাদের সাথে একটু পরিচয় হয়ে গেল। মঈনুদ্দিন তানিম লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি কমেন্টে জানান কে কোথা থেকে জয়েন করছেন, তারপর আমরা চলে যাব উইলিয়াম শেক্সপিয়ারের আলোচনায়। মুবিন খান কুমিল্লা থেকে জয়েন করেছেন, আমিও কুমিল্লার মানুষ, আমার এলাকার মানুষ জয়েন করেছে। আচ্ছা, নোয়াখালী থেকে জয়েন করেছে, চট্টগ্রাম থেকে, দিনাজপুর, সবকিছু ক্লিয়ার আপু, ধন্যবাদ। নোয়াখালী থেকে নজরুল ইসলাম, কামরুল ইসলাম নীলও জয়েন করেছেন। ইমরান হাসান কুমিল্লা থেকে জয়েন করেছেন, ধন্যবাদ। আচ্ছা, খুব ভালো লাগছে। কক্সবাজার থেকেও জয়েন করেছেন কে, শাহজাহান। আচ্ছা, আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের পুরো ট্র্যাজেডি, কমেডি, ব্ল্যাক কমেডি এবং সনেট এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। খুব একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটাতে যেন কোনো কনফিউশন না থাকে। কারণ উইলিয়াম শেক্সপিয়ার যখন ট্র্যাজেডি, কমেডি লিখেছেন, এগুলোকে আবার ক্যাটাগরাইজ করা হয়েছে। দেখুন 36-এ দেখা গেছে কি এগুলো থেকে আবার প্রশ্ন এসেছে, আবার সনেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তা আমরা আজকে এটা আলোচনা করার চেষ্টা করব। এখানে সবকিছু ক্লিয়ার। রংপুর থেকে বলছে, ইংরেজি বিভাগ থেকে একজন লিখছেন, লুৎফুর রহমান দিনাজপুর থেকে, লুৎফুর পাবনা থেকে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকের লাইভে ইনশাল্লাহ আমরা অনেক কথা বলবো উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে। ইংরেজি সাহিত্য আসলে ভয় পাওয়ার কিছু নেই, টেকনিক জানলে এবং কোন কোন রাইটার পরীক্ষাতে আসে যদি এগুলো আপনি জানেন, তাহলে আপনি ইনশাল্লাহ 10 থেকে 12 ইজিলি আনসার করতে পারবেন। আমার যে ভিডিওগুলো আছে এগুলো একটু কাইন্ডলি ফলো করে দেখবেন, যে আমি গুরুত্বপূর্ণ যে রাইটারদের কথা বলেছি এইসব রাইটার থেকে দেখা যায় কি 10-12 নাম্বার চলে আসে। আর যে কোটেশন জিনিসটা, যেটা সবার একটা পেনিকের জায়গা, মনে রাখবেন আপনি কোন টপিকেই 15 নাম্বার আনসার করতে পারবেন না। দেখা গেছে কি যদি 30ও থাকে বাংলাদেশ অ্যাফেয়ার্সে, কেউ 30 আনসার করতে পারে না। 26-27 আনসার করলে আপনার একটা স্ট্যান্ডার্ড মার্ক। ঠিক ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে 15 থেকে যদি আপনি 12 আনসার করেন, এটা আপনার জন্য একটা স্ট্যান্ডার্ড নাম্বার। মানে 15 থেকে 15 ইংরেজি সাহিত্যের আমরাও যে আনসার করতে পারি তাও কিন্তু না। দেখা গেছে কি আমাদের 13-14 আমরা আনসার করে থাকি, কারণ কোটেশন তো আমরা সেই 3rd ইয়ার 4th ইয়ার থেকে পড়েছিলাম, সেগুলো আমাদের আসলে এখনো মনে নেই। কিন্তু এগুলো খুব ভিতর থেকে হয়, যদি যেই 2-1টা প্রশ্ন কোটেশন ভিতর থেকে হয় গল্পের, এগুলো নিয়ে আপনার প্যানিক হওয়ার কিছু নেই। 1-2 নাম্বার কোটেশন কঠিন হলে প্রশ্নের ধারা যেহেতু পরিবর্তিত হয়েছে, এটাকে আপনাকে স্বাভাবিকভাবে নিতে হবে। বরং যেই সেকশনগুলো থেকে আপনি
কমন পেতে পারেন সেই সেকশনগুলো ডিপলি ভালো করে পড়বেন। যেমন একটা উদাহরণ আমি বলি, জর্জ বার্নার্ড শো, এটা থেকে সবসময় প্রশ্ন আসে। তাহলে এটার কিছু গল্প আপনি ভিতর থেকে পড়ে ফেলুন, চরিত্রগুলো ভিতর থেকে পড়ে ফেলুন। চার্লস ডিকেন্স থেকে সবসময় প্রশ্ন আসে, সেখান থেকে আপনি একটু যদি ভিতর থেকে পড়েন তাহলে কিন্তু আপনি কমন পাচ্ছেন। যেমন চার্লস ডিকেন্সের অন্য সময় কি আসে, উপন্যাসের নাম আসে, নভেলের নাম আসে, কিন্তু এবার একটা চরিত্রের নাম আসছে। তাহলে আপনি 10-12টা উপন্যাস বা নোবেল একটু ভিতর থেকে ডিপ চরিত্রগুলো কমন করলে কিন্তু কমন পাচ্ছেন। মানে পিএসসি যেভাবে প্রশ্ন করে আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে যে আসলে কোন কোন রাইটার থেকে ভিতর থেকে আসে আর কোন কোন রাইটার থেকে সুপারফিশিয়ালি আসে। কি পিলি লিটারেচার 15 না 20 মার্ক? আপু আমি মুন্সিগঞ্জ থেকে দেখছি। আপু কাল ঢাকা থেকে শুনছিও দেখছি, ধন্যবাদ। আচ্ছা, তো এবার আমরা চলে যাই উইলিয়াম শেক্সপিয়ারের আলোচনা থেকে। উইলিয়াম শেক্সপিয়ারের আবির্ভাবটা একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ প্রথম ক্রিস্টোফার মার্লো যখন ছুরিকাঘাত করে মারা যান, মারা যাওয়ার পর 29 বছর বয়সে ক্রিস্টোফার মার্লো যখন মারা যান, তখন ইংরেজি সাহিত্য অঙ্গনে আবির্ভাব হয় কার? উইলিয়াম শেক্সপিয়ারের। উইলিয়াম শেক্সপিয়ারের এই আবির্ভাবটা ছিল ইংরেজি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ ইংরেজি সাহিত্যর যে একটা কাঠামো বা একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা একটা ব্যালেন্স, যে একটা সূচনা, যে একটা মানে যাকে ইংরেজি সাহিত্য, যদি আমরা বলি বঙ্গবন্ধুকে যদি আমরা বলি বাংলাদেশ, মানে বঙ্গবন্ধুর অপর নাম যদি বাংলাদেশ দিয়ে চেনা যায়, ইংরেজি সাহিত্যকে আপনি এই উইলিয়াম শেক্সপিয়ার দিয়ে একটা ইয়েতে দাঁড় করাতে পারবেন, যে একটা ইয়ে হিসেবে, প্রতীক হিসেবে দাঁড় করাতে পারবেন। উইলিয়াম শেক্সপিয়ার যখন ইংরেজি সাহিত্যের অঙ্গনে চলে আসলো, তখন ইউনিভার্সিটি উইটসের রবার্ট গ্রিন তাকে ভৎসনা করে বলেছিলেন যে তিনি একজন ডার্কাক, মানে তাকে এভাবে রিডিকিউল করেছেন। কিন্তু প্রথমে দেখা যায় যে তার রচনাগুলো যে শুরু হয়, এগুলো কমিটি দিয়ে শুরু হয়, কিন্তু তার শেষ বয়সে, শেষ স্তরে তিনি কি করলেন, ম্যাচিউর কিছু লেখা শুরু করলেন, এবং শেষ দিকে তিনি ট্রেজিকমিটি লিখেছিলেন। লিখেছিলেন। তাহলে আমরা চলে যাই একদম শুরুর আলোচনাতে। এতগুলো যে কথা বলেছি এগুলো জাস্ট আপনাদের একটা বিগিনিং দিয়েছিলাম যে কিভাবে আপনারা স্ট্র্যাটেজি ফলো করবেন। তো আমাদের এখানে আলোচনার বিষয়ে প্রথম আমরা উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম থেকে শুরু করব। তাহলে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের জন্মটা লিখে নেই। উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 23 এপ্রিল, আর বেপিটাইজড হয়েছিলেন, মানে খ্রিস্টানদের তো বেপিটাইজ করা হয়, এটা হয়েছিলেন 26 এপ্রিল। এটা কত সাল ছিল? 1564 ছিল। আর উনি যখন মারা যান তখন সেম তারিখে উনি মারা যান। এটা ছিল এখানে কতটুকু সময় আমরা একটু দেখব। 1616 থেকে যদি আপনি 1564 বিয়োগ দেন তাহলে এখানে দাঁড়ায় কত? এদিকে 2 আর এদিকে 5, 52 বছর, মানে তিনি 52 বছর বেঁচে ছিলেন। এবার তার জন্মস্থানটা একটু জেনে নিব। আমরা ডিপলি আরো গভীর আলোচনায় যাব, এগুলো জাস্ট বিগিনিং। তিনি জন্মস্থান হচ্ছে স্ট্যাটফোর্ড আপন এভন, সরি, এটা অ্যাবন নদীর তীরে এই শহরটা, আর তাকে ডাকনাম বলা হতো বার্ড অফ অ্যাবন। এখানে এটা মনে রাখবেন, এটা হচ্ছে নদীর নাম, আর এটার মানে হচ্ছে পয়েট, আর তিনি ছিলেন ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড। পয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড ছিলেন। আর বিভিন্ন সাহিত্যিক তাকে ডেজলিং সান উপাধি দিয়েছেন, বা সোয়ান অফ অ্যাবন নামে তাকে ডাকা হতো। এখন আমরা তার সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো। উইলিয়াম শেক্সপিয়ারের যে সাহিত্যকর্মগুলো, এই সাহিত্যকর্মগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি
হিউম্যান নেচারকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছেন, মানুষের যে চরিত্রগুলো এই সুন্দর করে তুলে ধরেছেন। এখানে গ্রিড দেখা যায়, মানুষের যে অ্যাকশন, উইল অফ অ্যাকশনটা কিভাবে ট্রেজিক ফ্ল দ্বারা একদম শীর্ষ সীমানা থেকে মানে একদম তার উঁচু স্থান থেকে সে নিচু স্থানে চলে যায় এবং সে জীবনে কি কর্মফল ভোগ করে এগুলো দেখিয়েছেন। এই যে তার সাহিত্যকর্মগুলোতে তিনি যে ইয়ে করেছেন, এজন্য তাকে অনেক সময় বলা হয় যে তিনি মানবের যে চরিত্রগুলো এগুলো খুব ভালো করে বিশ্লেষণ করতে পারতেন, যে হিউম্যান সাইকোলজিস্টের মতন। এখন আমরা জানি যে তিনি এলিজাবেথান পিউটেউনি 25টি সাহিত্যকর্ম লিখেছেন, আর বাকি যে প্লে লিখেছেন আর এলিজাবেথান জ্যাকোবান পিউটেউনি লিখেছেন আর বাকিগুলো। তাহলে তার সাহিত্যকর্মের যদি কথা বলি, তিনি প্লে লিখেছেন 37টি, তার প্লে ছিল, এর ভিতরে 25টি তিনি এলিজাবেথান পিরিয়ডে লিখেছেন। সনেট লিখেছেন 154টি। ন্যারেটিভ পয়েম নিয়ে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কেউ বলছে যে তিনি ন্যারেটিভ পয়েম লিখেছেন 2টি, কেউ বলছে 3টি। এখন আমরা তার হিস্ট্রিক্যাল যে প্লেগুলো, এই প্লেগুলো নিয়ে আলোচনা করব যে কোন কোন প্লে তিনি লিখেছেন। লেখা দিয়ে সাথে সাথে মুছবেন না, একটু লেখার সুযোগ দিবেন। আচ্ছা, তাহলে একটু সময় রাখবো। ধন্যবাদ আপনার মনের কথা শেয়ার করার জন্য। আচ্ছা, একটু সুযোগ দিব। সাউন্ড ক্লিয়ার না? আমি তো সাউন্ড শুনতেছি। আচ্ছা, কিং উইদাউট ক্রাউন, জি ওনার এটা একটা ওনার পদবি ছিল, কিং উইদাউট ক্রাউন, এটা কমন জিনিস। আচ্ছা, এখন আমরা হিস্ট্রিক্যাল প্লে গুলো আলোচনা করব। হিস্ট্রিক্যাল প্লে গুলো মানে যেটি ইতিহাসকে ঘিরে হয়েছে, ঐতিহাসিক যে নাট্যকর্মগুলো। প্রথমেই এদিকে দেখুন, কিং জন। কিং জন, এদিকে রয়েছে হেনরি নিয়ে অনেকগুলো লিখেছেন, তাই এগুলো মনোযোগ সহকারে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে হেনরি চতুর্থ, এটার কয়টা অংশ ছিল? 2টা অংশ ছিল, পার্ট 1, পার্ট 2। তারপর হচ্ছে হেনরি পঞ্চম। তারপর হচ্ছে এই লেখাটা দেখা যাচ্ছে, এটা তো দেখা যাচ্ছে না, একটু তাহলে আমি উপরে লিখছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হেনরি 4, পার্ট 1, হেনরি 5। হেনরি 6 এর 3টা পার্ট রয়েছে, পার্ট 1, 2, 3। আর সবার শেষে হচ্ছে হেনরি 8। আমি আবার একটু বলছি, এখানে হচ্ছে কিং জন, এখানে হচ্ছে হেনরি 4, পার্ট 1, পার্ট 2। হেনরি 5 এর কোনো পার্ট নেই। হেনরি 6 এর হচ্ছে 3টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আর হচ্ছে সবার শেষে হচ্ছে হেনরি 8। এদিকে দেখুন খেয়াল করে, রিচার্ডের ক্ষেত্রে রিচার্ড 2 আর রিচার্ড 3, রিচার্ড 2 আর হচ্ছে রিচার্ড 3। এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল প্লে। আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এটা আবার এই জায়গাটাতে একটু কনফিউশন লাগার কথা, এটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো হেনরি 4 এর 2টা পার্ট,
হেনরি 5 এর কোনো পার্ট নেই, হেনরি 6 এর পার্ট 1 2 3 রয়েছে, আর হেনরি 8 এটার কোনো পার্ট নেই। সোজা করে সুন্দর করে লিখলে ভালো হয়, আমাদের লিখতে সুবিধা হবে। বোর্ড তো বড়, তাই সোজা করে লেখা আসে না। আচ্ছা, চেষ্টা করব সোজা করে লেখার জন্য। হ্যাঁ, আইরিন সিদ্দিকা রিচার্ড 2 লিখেছে, যে এদিকে দেখুন রিচার্ড 2, আর এটা হচ্ছে রিচার্ড 3। আচ্ছা, আশা করি আপনারা এটাই বুঝেছেন। এখন আমরা চলে যাব সনেট আলোচনায়। সনেটের পর আমরা ট্র্যাজেডি এবং কমেডি নিয়ে কথা বলবো। আমরা জানি যে সনেট হচ্ছে 14 লাইনের কবিতা, ঠিক আছে? এখন সোজা করে লিখেছি, যার বলেছেন যে সোজা মানে বাঁকা লেখা দেখে ওনার বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, একটু উপরেই লিখি। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের যে 154টা সনেট রয়েছিল সেগুলোর অন্তমিল হচ্ছে, আগে অন্তমিলটা লিখে নেই, এটারও ব্যাখ্যা দেব। এটা মনে রাখবেন, এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, এবি এবি, ঠিক আছে? তারপর সিডি সিডি, তারপর হচ্ছে ইএফ, আবার ইএফ, আর সবার শেষে হচ্ছে জি জি। এই সনেটে 3 কোয়াট্রেন থাকে, 3 কোয়াট্রেন্স, এবং একটা কপলেট থাকে। আচ্ছা, এখন বুঝাবো এটা কি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, এই যে কোয়াট্রেন, এই জিনিসটা হলো চতুষ্পদী শ্লোক, মানে স্ট্যান্ডা ফর্মটাতে 4 লাইন থাকবে। চার লাইন থাকবে। আর এটা কপলেট মানে হচ্ছে দ্বিপদী শ্লোক, দ্বিপদ মানে 2 পদ, মানে হচ্ছে দুইটা 2 লাইন থাকবে। এখন এটার আমি একটা সনেট 18 একটা কবিতা লিখে দেখাবো যে কিভাবে এই যে 4 কোয়াট্রেন 3 কোয়াট্রেন্স আর এই কপলেটটা রয়েছে। আর এই যে সনেটগুলো, এই যে 154টা সনেটের বেশিরভাগ সনেটই উনি আর্ল অফ সাউদাম্পটনকে, তার একটা বন্ধু, সেই বন্ধুকে উৎসর্গ করেছেন। কিন্তু এখানে কথা আছে, এখানে কথা হলো কি, 26টি সনেট আবার উনি একটা ডার্ক লেডির উদ্দেশ্যে লিখেছেন। ডার্ক লেডি মানে হচ্ছে তার পরিচয় জানা যায়নি, অ্যানোনিমাস, মানে কার উদ্দেশ্যে লিখেছেন জানা যায়নি, তবে এটা ধারণা করা হচ্ছে যে এটা উনি ডার্ক লেডিকে লিখেছিলেন। আচ্ছা, একটু আমরা লিখে ফেলেছি। এখন সনেট 18 এর কবিতাটা আপনাকে কবিতা থেকে একটু দেখাবো যে কিভাবে 3 কোয়াট্রেন্স আর কপলেটের জিনিসটা এসেছে। এটা কোটেশন হিসেবে আসতে পারে। আমরা এখন শ্যাল আই কম্পেয়ার দি যে কবিতাটা রয়েছে সেটাতে সেই কবিতাটা লিখবো। 3 কোয়াট্রেন্ট মুছে ফেলি, কারণ আমার কবিতাটা লিখতে তখন সুবিধা হবে। প্রথম লাইন হচ্ছে শ্যাল আই কম্পেয়ার, দি মানে হচ্ছে তোমাকে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, মানে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। সামার্স ডে, দো art more lovely
টেম্পারেট। এটা হচ্ছে রাফ ওয়াইন্ড, রাফ ওয়াইন্ডস। ডো ডো shape the darling parts of May. মেয়ে লেখাটা দেখা যাচ্ছে না, টেম্পারেট ডে লেখাটা দেখা যাচ্ছে না। আমি এখানে কাইন্ডলি লিখছি আমার সামার্স ডে। ডার্লিং বার্ডস অফ মে। and summer leaves hath to short a date. খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এই যে এটা আর এটার ভিতরে মিল রয়েছে, এই যে এটা আর এটার ভিতরে মিল রয়েছে, আর এই যে পুরো জিনিসটাকে কোয়াট্রে বলে। এরকম ওনার যে সনেট গুলাতে এরকম 3-4-12 মানে চার লাইনের 3টি করে কোয়াট্রে রয়েছে, আর একটা কপ্লেট মানে 2 লাইনের একটা লাইন থাকবে। এখানে খেয়াল করতে 1 2 3 4, এটা হচ্ছে কোয়াট্রেন্স, এই জিনিসটাকে বলে কোয়াট্রেন্স। আর অন্তমিলটা খেয়াল করে দেখো আমরা কি লিখেছিলাম, এ বি, আবার দেখো এখানে এ, এখানে হচ্ছে বি। ক্লিয়ার? এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সনেট গুলো হচ্ছে কিভাবে হবে, 3 কোয়াট্রেন্স থাকবে আর হচ্ছে একটা কপ্লেটস থাকবে। এখানে খেয়াল করে দেখো 3 কোয়াট্রেন্স এরকম 3টা থাকবে, আর শেষে 2 লাইনের একটা কপ্লেট থাকবে। এবার আমি এটা মুছে ফেলি, কপ্লেটটা লিখবো, কপ্লেটটা বোঝানোর জন্য লিখবো। এখানে আবার আমি দেখিয়ে দিচ্ছি, এই ওয়াই যে লাইনটা, এটা দেখো, আবার দেখুন এটা আর এটার ভিতরে মিল রয়েছে, এটা হচ্ছে এ এ এ আর এটা হচ্ছে বি, আবার হচ্ছে এ বি। আমি বলেছিলাম সনেটের অন্তমিলটা এ বি এ বি, আবার ঠিক এরকম ভাবে সিটি সিটি হবে, ইএফ ইএফ হবে, আর লাস্টের যে কপ্লেটটা এটা হবে জি জি। এখন আমি কপ্লেটটা দেখাবো। কপ্লেটটা হচ্ছে সো লং, এদিক থেকে শুরু করি তাহলে লাইনটা দেখতে সুবিধা হবে। সো লং, এটা কিন্তু শেষ লাইন, সনেট 18 এর শেষ 2 লাইন, বা এটার আরেক নাম হচ্ছে shall I compare thee, so long as man can breathe or eyes can see। এটা দেখা যাচ্ছে কিনা? So long live this and this gives life to thee। খেয়াল করে দেখো, এই যে এটা আর এটা সেম, তাহলে এটা হচ্ছে কি জি, এটা হচ্ছে জি। আচ্ছা, এখানে আমরা দেখলাম কপ্লেট, কপ্লেট হচ্ছে 2 লাইন, এই যে এটা হচ্ছে কপ্লেট, এখানে জি আর এখানে হচ্ছে জি।
So long as man can breathe or eyes can see, so long live this and this gives life to thee. তারপরে আমরা প্লে ট্র্যাজেডি এবং কমেডি গুলো নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের দেখা শেষ হয়েছে। আমি এটা মুছে দিচ্ছি। আমি আপনাদের বলে অভ্যস্ত, তারপরে তোমাদের বলছি সরি। আমি বেশিরভাগ সময় সবাইকে আপনি বলে অভ্যস্ত। এখন আমরা ট্র্যাজেডি গুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, ব্রন 3 এপ্রিলে, এটা ঠিক আছে। বেপি টেস্ট হয়েছে 26 এপ্রিল। আপনি কি লিখেছেন? ডাইট 23 এপ্রিলে। দুটোটাই 23 এপ্রিল। এটা যে তারিখে জন্মগ্রহণ করেছে এই তারিখে মারা গেছে। আমি বেপি টেস্ট বলেছি 26 এপ্রিল। বেপি টেস্ট বলেছি 26 এপ্রিল। ওইটাতে কেটে দেন, মেসেঞ্জার কেটে দিতে বলেন, কল কেটে দিতে বলেন ওই মোবাইল থেকে। আচ্ছা, এখন আমরা কথা বলবো ট্র্যাজেডি গুলো নিয়ে। ট্র্যাজেডি হচ্ছে 12টি আর কমেডি হচ্ছে 15টি। ট্র্যাজেডি গুলো মনে থাকে না, মনে থাকার জন্য আমরা ছন্দ লিখেছি। এখন আসি ছন্দটা বলবো। ছন্দটা হলো রোমের রাজা বা কিং যাকে বলি আমরা, রোমের রাজা অ্যান্টনি অ্যাথেন্স। রোম এর রাজা অ্যান্টনি অ্যাথেন্স। অ্যান্টনি অ্যাথেন্সের ছোট গ্রাম, অ্যাথেন্সের ছোট গ্রাম হ্যামলেটে বান্ধবী জুলি ক্রেসিডা, বান্ধবীর নাম হচ্ছে জুলি ক্রেসিডা কে নিয়ে তিতা সাম্বা কারি খায়। দক্ষিণ ভারতের মানুষরা সাম্বা নামের একটা খাবার খেয়ে থাকে, সাম্বা কারি খায়। আচ্ছা, ট্র্যাজেডি বলার আগে একটু ট্র্যাজেডি জিনিসটা ক্লিয়ার করে দেই। সবসময় মনে রাখবেন এই জিনিসটা এভাবে মাইনাস, ঠিক আছে? আর কমিটি মানে প্লাস। সে কিসের মাইনাস কিসের প্লাস? ট্র্যাজেডি মানে হচ্ছে যে নায়ক নায়িকা থাকবে, তাদের মিলন হবে না, তাদের যে পরিণতিটা এটা হবে বিয়োগান্তক। আর কমিটি হলে বাধা থাকবে, বিপত্তি থাকবে, অনেক মানে ডিড নট কোর্সটা যে তাদের যে প্রেমের এই যে ইয়াটা এটা সহজ হবে না, রান স্মুথ, ডিড নট রান স্মুথ। বাট কি হবে, তাদের শেষ পর্যন্ত দেখা যাবে কি, ছন্দটা তো বেশ কঠিন নয়। রোমের রাজা অ্যান্টনি অ্যাথেন্সের ছোট গ্রাম হ্যামলেটে গিয়ে বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে তিতা সাম্বা কারি খায়। আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন রোমের একজন রাজা আছে, তার নাম হচ্ছে অ্যান্টনি। তিনি কি করলেন, অ্যাথেন্সের একটা ছোট গ্রামে গেলেন, গিয়ে তার বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে সাম্বা কারি খেলেন। ঠিক আছে? একজন লিখেছে ব্যক্তির নাম থাকলে ট্র্যাজেডি, এটাও একটা ভালো কথা, কিন্তু হেডিং এ সনেট লেখা আছে, সরি, এটা ট্র্যাজেডি লিখে দিলাম। ছন্দটা আবার বলি, ছন্দটা কঠিন নয়। রোম এর রাজা,
অ্যান্টনি, ঠিক আছে, উনি অ্যাথেন্সের একটা ছোট গ্রামে গেলেন তার বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে। সেখানে গিয়ে তিনি তিতা সাম্বাকারি খেলেন। 3টা স্টেপ। রোমের রাজা অ্যান্টনি কোথায় গেলেন? অ্যাথেন্সে গেলেন। কাকে নিয়ে গেলেন? তার বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে গেলেন। আর সেখানে গিয়ে কি খেলেন? তিতা সাম্বাকারি খেলেন। সেখানে গিয়ে তিতা সাম্বাকারি খেলেন। এটা মনে রাখলেই চলবে। এখন আমরা এটার ব্যাখ্যা দেব, এটা কোনটা কি বলবো। আর ট্র্যাজেডিটা বললাম যে ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক, আর কমেডি মানে হচ্ছে মিলনাত্মক। মানে নায়ক নায়িকার এখানে ভালো পরিণতি হবে। এখানে নায়কের খুব করুণ পরিণতি দেখা যায় ট্র্যাজেডিতে, আর কমেডি হয় মিলনাত্মক। এখানে খেয়াল করে দেখুন রুম এই যে এইটাকে আমরা এব্রিভিয়েশনটাকে ভাঙবো। আর দিয়ে হচ্ছে এখানে রোমিও এন্ড জুলিয়েট, আর দিয়ে হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট। মাত্র 3 দিনের ঘটনা রোমিও এন্ড জুলিয়েটের। প্রথম দিন দেখে প্রেমে পড়ে যায়, দ্বিতীয় দিন তারা খুব মানে বিয়ে করে ফেলে, তৃতীয় দিন দেখা যায় যে নায়িকা মারা মানে যেটাকে বলে যে একটা ওষুধ খায়, যে ওষুধটা খেলে মনে হবে যে সে মৃত, কিন্তু আসলে সে 42 ঘন্টা পর সে জীবিত হবে। কিন্তু সেই খবরটা নায়ক রোমিওর কাছে পৌঁছায় না। সে ভাবে যে তার যে প্রেমিকা বা ওয়াইফ সে মারা গিয়েছে। সে তখন কি করে? ওষুধ খেয়ে ফেলে, বিষ মানে করে ফেলে। তখন নায়িকাও কি করে? তার যে অবশিষ্ট বিষটুকু ছিল সেটি খেয়ে মারা যায়। তো এখানে দেখুন ট্র্যাজেডি মানে দুইজনে মারা গেছে, সেহেতু কি আমরা বলেছিলাম বিয়োগান্তক, মানে করুণ পরিণতি হয়েছে, তাই এটা হবে ট্র্যাজেডি। এখন খেয়াল করে দেখুন আমি আর দিয়ে কি লিখছি? রোমিও এন্ড জুলিয়েট। এখানে মনে রাখবেন রোমিও নায়কের নাম আর জুলিয়েট হচ্ছে নায়িকার নাম। জুলিয়েট। ও দিয়ে হচ্ছে ওথেলো। ওথেলো হচ্ছে একটা ডোমেস্টিক ট্র্যাজেডি, এটার নায়িকার নাম হচ্ছে ডেসডেমোনা। ওথেলো হচ্ছে একটা মুর, আফ্রিকান মুর, মানে একজন মুর জাতির একজন জেনারেল ছিলেন ওথেলো। এম ডি হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ কি করলো? স্কটল্যান্ডের রাজাকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করলো। পরে সে তার এই পাপের প্রায়শ্চিত্ত সে ভোগ করে সে করুণ ভাবে কার হাতে? ম্যাকডাফের হাতে মারা যায়। এখানে হলো ম্যাকবেথ। ই নাম্বারে কিছু নেই। আর অ্যান্টনি দিয়ে আমরা লিখবো অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা কে ছিলেন? মিশরের রানী ছিলেন। অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা এটা কিন্তু একটা রোমান প্লে, মানে রোমান সেটিং, রোম সেটিং, এবং নায়ক হচ্ছে একজন রোমান। অ্যান্টনি পরে হচ্ছে অ্যাথেন্স। অ্যাথেন্সের এদিকে দেখা যাচ্ছে না, এদিকে লিখে ফেলবো। অ্যাথেন্স হচ্ছে টাইমন্স অফ অ্যাথেন্স। দেখা যাচ্ছে না, এই অংশটা আসছে না। অফ অ্যাথেন্স। আজকে ব্ল্যাক কমেডি, প্রবলেম প্লে, ট্র্যাজি কমেডি এগুলো নিয়েও কথা বলবো। আচ্ছা, এখানে টাইমন্স অফ অ্যাথেন্স। বোর্ড তো দেখা যাচ্ছে, এখানে তো বোর্ড শো হচ্ছে। আচ্ছা, আমরা এতটুকু লিখে ফেলেছি অ্যান্টনি অ্যাথেন্স। তারপর যেমন ছোট গ্রাম বলতে আমি হ্যামলেট বুঝিয়েছি, মানে হ্যামলেট মানে হচ্ছে যে একটা ছোট গ্রাম যার চার্চ থাকে না,
সেই গ্রামকে হ্যামলেট বলে। আর এটা নায়কের নাম অনুসারেই ট্র্যাজেডিটা হয়েছে। আচ্ছা, এটা মুছে ফেলছি। তারপর এই অংশ থেকে লিখলে আশা করি আপনারা দেখতে পারবেন। এবার আমরা ছোট গ্রাম হ্যামলেটের কথা বলতেছি। হ্যামলেট হচ্ছে রাজপুত্র ছিল, তিনি পিতৃ হত্যার প্রতিশোধ নেন, পরে তিনিও মারা যান। হ্যামলেটের পরে হচ্ছে তার বান্ধবী জুলি, মানে হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার উনি ছিলেন একজন রোমান কিং। অন্য সিনেটররা মিলে তাকে হত্যা করেন। তার খুব ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসও তার সাথে বিশ্বাসঘাতকতা করেন, কিন্তু ব্রুটাস আসলে তাকে দেশের কল্যাণের জন্য হত্যা করেছিলেন। ব্রুটাস যখন ওনাকে মারতে নিলেন, তখন উনি একটা কথা বলেছিলেন যে ইউ টু ব্রুট, মানে ব্রুটাস তুমিও। এখানে জুলি দেখুন, জুলিয়াস সিজার, এটা 2000 বছর আগের কাহিনী, ঠিক আছে। তাকে তার সভাসদের কিছু সদস্য মিলে এই জুলিয়াস সিজার, এই যে রাজা, এই রাজাকে খুন করেন। তারপর হচ্ছে ক্রেসিডা। ক্রেসিডা মানে হচ্ছে ট্রয়লাস এন্ড এসিডা। ট্রয়লাস এন্ড ক্রেসিডা। লাস্টে হচ্ছে তিতা, মানে হচ্ছে টাইটাস এন্ড্রিনিকাস। টাইটাস এন্ড্রিনিকাস। সাম্বা কারি, এখানে সাম্বা মানে হচ্ছে স্যাম্বেলাইন, আর কারি মানে হচ্ছে করিওলেনাস। করিওলেনাস। আমাদের লেখা শেষ। ছন্দটা আরেকবার বলি। রোমের রাজা অ্যান্টনি অ্যাথেন্সের ছোট গ্রাম হ্যামলেটে গিয়ে বান্ধবী জুলি ক্রেসিডাকে নিয়ে তিতা সাম্বাকারি খায়। এখানে তিতাটা হচ্ছে টাইটাস এন্ড্রিনিকাস, আর সাম্বাটা হচ্ছে স্যাম্বেলান, আর কারি হচ্ছে করিওলেনাস। এখানে আমরা এখন কমেডিতে চলে যাব, কমেডি নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি তাহলে এটা মুছে দিচ্ছি। কমেডির ছন্দটা যে, এটা একটু লিখে নেই, তারপর এটার ব্যাখ্যা দেব। এটা হচ্ছে ভেরোনার ভদ্রমে। এখানে অনেকগুলো, 15টা, এটা মনে রাখতে কষ্ট হয়। ভেরোনার ভদ্রমে, ভেরোনার ভদ্রমে। ভেরোনার ভদ্রমে মেরি
মার্চেন্ট। মেরি মার্চেন্ট পেরিক্লিস এক প্রেমের ফাঁদে পড়ে শীতে 12তম রাতে দিবা স্বপ্ন দেখে। দিবা স্বপ্ন দেখে তখন তার মুখরা, মুখরা মানে কিন্তু ঝগড়াটে, মুখরা বন্ধু টেম্পেস্ট। টেম্পেস্ট তাকে বলে, তখন তার মুখরা বন্ধু টেম্পেস্ট তাকে বলে তুমি পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা করে লাফালাফি করো না। দেখা গেছে কি আমাদের ক্ষেত্রে এরকম হয়, কেউ যখন কেউ প্রেমে পড়ে তখন বন্ধুরা অনেকেই স্বাভাবিকভাবে নেয় না, বলে যে এই তুই আগে দেখে নিছস, খোঁজ নিছস, বিচার বিবেচনা পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা না করে লাফালাফি করো না, মানে এত বেশি এক্সাইটেড না হতে বলছে। কারণ তুমি জানো যে শেষ ভালো যার সব ভালো তার, সব ভালো তার। কারণ তুমি জানো শেষ ভালো যার সব ভালো তার। আচ্ছা আমি কমেডিটা আবার একটু বলি, এটা মনে রাখবেন এভাবে, ভেরোনার ভদ্রমেয়ে মেরি মার্চেন্ট পেরিক্লিসের প্রেমের ফাঁদে পড়ে শীতের 12তম রাতে দিবা স্বপ্ন দেখে, তখন তার মুখরা বন্ধু টেম্পেস্ট তাকে বলে তুমি পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা না করে লাফালাফি করো না, কারণ শেষ ভালো যার সব ভালো তার। লাইন বাঁকা, এটা তো এখন লিখে ফেলেছি, সোজা করতে পারবো না, তবে চেষ্টা করবো অক্ষরগুলোকে টেনে সোজা করতে, কানে ধরে আর কি, অক্ষরের কানে ধরে। ঠিক আছে, লাইন বাঁকা, এটা সোজা করে নিব। তাহলে আমরা এখানে ভেরোনার ভদ্রম্যান হচ্ছে টু জেন্টেলম্যান অফ ভেরোনা, টু জেন্টেলম্যান অফ ভেরোনা। ঠিক আছে, মেরি হচ্ছে মেরি ওয়ারসোর উইন্ডসোর। আর এখানে মার্চেন্ট হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা সুদখোরের কাহিনী। তার থেকে না, যে প্রোটাগনিস্ট উনি সুদ দিয়েছিলেন, পরে তার স্ত্রীর বুদ্ধির কারণে এই সুদখোরের এই হাত থেকে রক্ষা পান এবং তার বিচার হয়। এটা একটা ইহুদি সুদখোরের কাহিনী, মার্চেন্ট অফ ভেনিস। তারপর হচ্ছে পেরিক্লিস, এটা হচ্ছে একটা প্রিন্সের কাহিনী, উনি ছিলেন টায়ারের প্রিন্স, প্রিন্স অফ টায়ার। এটার হচ্ছে কি নাম, এটার মানে এই
কমিডিটার একটা যদি বলি সাবটাইটেল, এই সাবটাইটেলটা হচ্ছে প্রিন্স অফ টায়ার, পেরিক্লিস। প্রিন্স অফ টায়ার, এটা সাবটাইটেলটা লিখে দিচ্ছি। অল্প বয়সের মেয়েরা যখন প্রেমে পড়ে তখন সবসময় দিবা স্বপ্নই দেখে। তখন তার যদি কোনো চালাক বন্ধু থেকে থাকে তখন সে বলে, এই তুই এত বকাস না, তো এত লাফালাফি করিস না, কারণ শেষটাই বোঝা যাবে ছেলেটা ভালো কিনা। এটা কিন্তু একদম আমাদের বাস্তব কথাবার্তা। যারা ইমেচিউর থাকে প্রেমে পড়ে তারা কি করে, দিবা স্বপ্ন দেখে, দেখে যে সে তাকে নিয়ে কি করছে, ঘোড়ায় চড়ে যাচ্ছে, মানে অনেক ধরনের কল্পনা তার ভিতর মাথায় কাজ করে। ঠিক এরকমই কিন্তু জিনিসটা, যে ফেরোনার ভদ্রমেয়ে আর ভদ্রমেয়েরা প্রেমে পড়লে কিন্তু এরকম হয়, মানে হুশ জ্ঞান হারিয়ে ফেলে আর কি, তখনই তারা কি করে দিবা স্বপ্ন দেখা শুরু করে। তো এখানে ভদ্রমেয়েটাকে ছিল দেখি টু জেন্টলম্যান অফ ভেরোনা ছিল এটা, আর মেরি হচ্ছে মেরি ওয়াইফস অফ উইন্ডসর, আর মার্চেন্ট হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর লাস্টেরটা পেরিক্লিস হচ্ছে পেরিক্লিস প্রিন্স অফ টায়ার, প্রেমের ফাঁদে, মানে একদম যেটাকে বলে যে একটা তাকে গোলক ধাঁধায় তাকে ইয়ে করে ফেলছে, প্রেমের ফাঁদে ফালাই ফেলছে কে, পেরিক্লেস। তাহলে আমরা প্রেমের ফাঁদের জিনিসটার ব্যাখ্যা দিই। প্রেমের ফাঁদে সে হারিয়ে গেছে। এখন দেখুন প্রেমের ফাঁদে মানে হচ্ছে লাভস লেভার লস্ট, মানে একদম লস্ট হয়ে গেছে, গুম হো গাই যাকে বলে। তারপর ফাঁদ হচ্ছে মানে হচ্ছে বিচ্যুতি বা ভুল আমরা যেটাকে বলি, তাহলে এটা হবে কমেডি অফ এরর্স। কমেডি অফ এরর্স। শীতের দিনে এই স্বপ্নটা বেশি হয়, তাই না? পাগলে ধরছে, এরকম শীতের 12তম রাত্রে তারে দিবা স্বপ্নে ধরছে, তাহলে শীত এখানে মানে হচ্ছে দ্য উইন্টার স্টে। 12তম, এটা হচ্ছে 12th নাইট, এটার নায়িকা হচ্ছে ভায়োলা। এটা দেখা যাচ্ছে না, তাহলে উপরের গুলি একটু মুছে ফেলি। এখানে শীতের আমি লিখছি, শীতের লাইনটা লিখছি 12th নাইট। শেক্সপিয়ার কিন্তু প্রেমের খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আপনারা যদি মিডসামার নাইট ড্রিমস পড়েন অনেক হাসি হবে, মানে হাসি পাবে, কারণ উনি দেখিয়েছেন যে মানুষ প্রেমে পড়লে কিরকম হয়ে যায়। তো এখানে খেয়াল করে দেখুন, শীতের বলছে যে এটা হচ্ছে 12তম রাত হচ্ছে 12th নাইট, এটা নায়িকা হচ্ছে ভায়োলা। তারপর হচ্ছে দিবা স্বপ্ন, এই যে একটু আগে যেটার কথা বলেছিলাম, এ মিডসামার নাইট ড্রিমস। এ মিডসামার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমি একটু কষ্ট করে উপরেরটা মুছে ফেলছি, লাভস লাভার লস্ট আর কমেডি অফ এরর্স, এটা মুছে ফেলছি, এদিকে লিখছি, তা না হলে আপনারা দেখতে পারবেন না। আচ্ছা, আমরা কোথায় দিবা স্বপ্ন লিখছিলাম? দিবা স্বপ্ন হচ্ছে এ মিডসামার নাইটস ড্রিম। মুখরা মানে হচ্ছে ঝগড়াটে। এখানে ক্যাথরিনের গল্প বলা হচ্ছে, ক্যাথরিন এই ঝগড়াটে মেয়েটাকে নায়ক কি করে বশীভূত করে ফেলে, আর এটা নিয়েই গল্পটা হচ্ছে দ্য টেমিং অফ দ্য শু। টেমিং মানে কি, বাধ্যগত করা, শু মানে হচ্ছে ঝগড়াটে। টেমিং অফ দ্য শু। আচ্ছা,
টেম্পেস্টই হবে। টেম্পেস্ট হচ্ছে দ্য টেম্পেস্ট, এটা কিন্তু ট্র্যাজিকমেডি, এটা নিয়েও আলোচনা করব। প্রবলেম প্লে, ট্র্যাজিকমেডি এবং ব্ল্যাক কমেডি, হাই কমেডি, শেষে আমরা এগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাকে বলে তুমি পছন্দ করো ভালো কথা, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। এখানে একটা কবিতা আছে, আন্ডার দ্য ভিনোট টি। অ্যাজ ইউ লাইক ইট তো দেখা যাচ্ছে না, এখানে লিখি অ্যাজ ইউ লাইক ইট। এখানে একটা কবিতা আছে, আন্ডার দ্য গ্রিনউড ট্রি। এই কবিতায় ট্রি বলতে ফরেস্টকে বোঝানো হচ্ছে। অ্যাজ ইউ লাইক ইট এর একটা কবিতা, ফরেস্টকে বোঝানো হচ্ছে এবং মানুষের যে এই বিশ্বাসঘাতকতাটাকে প্রকৃতির সাথে তুলনা করা হয়েছে, মানে দুইজনকে দুই জায়গায় রেখে প্রকৃতি এবং মানুষকে, এবং বলা হয়েছে যে মানুষের প্রকৃতির যে বিশালতা, এটার মানুষের মানব মনের ক্ষুদ্রতাকে একটা কম্পেয়ার করেছে এবং বলছে যে লাইফ ইন নেচার ইজ ফ্রি অ্যান্ড সিম্পল। আরেকটা জিনিস, উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তার প্লে এর জন্য বিখ্যাত, তাহলে ইজ ফেমাস ফর মোস্টলি ফর হিজ প্লে। আচ্ছা, আরেকটা জিনিস, শেক্সপিয়ারিয়ান এজটা আমি লিখি নাই, এটা একটু কাইন্ডলি লিখে নেবেন বা মনে রাখবেন। শেক্সপিয়ারিয়ান এজ হচ্ছে 1590 থেকে 1616। আসলে লিটারেচার পড়াচ্ছে বোঝার জিনিস বেশি। ধরেন আপনি যদি হেডফোন লাগিয়েও কোনো অডিও দেখেন, এটা আপনার বেশি কার্যকর হবে, এটাতে বেশি মুখস্থ করার জিনিস না, মুখস্থ করে আপনি সবকিছু মনে রাখতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে 1590 থেকে 1616-কে শেক্সপিয়ারিয়ান এজ বলা হয়, মানে শেক্সপিয়ারিয়ান যুগ বলা হয়। আর বাংলা যখন লিখবেন এভাবে লিখবেন, বাংলা একাডেমির বানানে এইভাবে দেয়া আছে, শেক্সপিয়র। শেক্সপিয়র এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি আবার লিখে দিচ্ছি, বাংলাটা হবে এরকম। এবার হ্যাজ ইউ লাইক ইট বলছে যে তুমি পছন্দ করো ভালো কথা, বন্ধু বন্ধুকে উপদেশ দিছে, মুখরা বন্ধু টেম্পেস্ট বলছে যে তুমি পছন্দ করো ভালো কথা, তুমি পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা, বিচার বিবেচনা করা কি মানে না বুঝে না ফাইতে মানা করছে, যে তুমি আগে বুঝে নাও। তাহলে বিচার বিবেচনা হলে কি হবে, মেজার ফর মেজার। এখানে নায়িকা হচ্ছে ইসাবেলা। ক্লডিওর যে ইয়াটা, এটা যে সে খুব রিজিড একটা ইয়া থাকে, ডিউক থাকে, ভারপ্রাপ্ত ডিউক থাকে, তার এই জিনিসগুলো তুলে ধরা হয় মেজার ফর মেজারে। এখানে অনেক সুন্দর সুন্দর এই মেজার ফর মেজারে লাইন রয়েছে। একটা লাইন রয়েছে যে যারা দুর্ভাগা বা যারা হতভাগ্য তাদের বেস্ট মেডিসিন হচ্ছে হোপ। আচ্ছা, ভালো কথা কিন্তু বিচার বিবেচনা না করে লাফালাফি, লাফালাফি এটা হচ্ছে একটা প্রবাদ থেকে এসেছে, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এটা দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। কারণ শেষ ভালো যার সব ভালো তার, তাহলে all's well that ends well। এখানে আমাদের শেষ কমেডিগুলো, আমি আবার একটু ছন্দটা বলে নিচ্ছি। ভেরোনার বদরুমে মেরি মার্চেন্ট পেরিক্লিসের প্রেমের ফাঁদে পড়ে শীতের 12তম রাতে দিবা স্বপ্ন দেখে, তখন তার মুখরা বন্ধু টেম্পেস্ট তাকে বলে তুমি পছন্দ করো ভালো কথা, কিন্তু বিচার বিবেচনা না করে লাফালাফি করো না, কারণ শেষ ভালো যার সব ভালো তার।
আচ্ছা, আমরা এটা মুছে ফেলছি। সবার লাস্টে হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তারপর আমরা আলোচনা করব ট্রাজি কমিটিগুলো, এগুলো পরীক্ষায় এসে থাকে, 36তম বিসিএস এ এসেছে। 5টা ট্রাজি কমিটি লিখবো, তারপর আমরা প্রবলেম প্লে লিখবো, ব্ল্যাক বা ডার্ক কমিটি লিখবো, সবশেষে লিখবো হাই কমিটি। এগুলো হচ্ছে কমিটির বিভিন্ন প্রকার, মানে প্রকারভেদ। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি ট্রাজি কমেডি। আর এটা হচ্ছে বানানটা, এটা বাংলা একাডেমি অনুসারে শেক্সপিয়ার। আচ্ছা, কোন কোন রাইটার থেকে শিওর বলতে পারবো না, তবে মোস্টলি মানে কাছাকাছি বলতে পারবো যে খুবই বেশি সম্ভাবনা কোন কোন রাইটার, এটা বলবো যে কোন কোন রাইটার যদি বলি তাহলে আমি ট্রাজি কমিটির আগে বলি, এটা গুরুত্বপূর্ণ, একটু কাইন্ডলি মনে রাখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন রাইটার আমি একটু বলি, মনে রাখবেন। যদি এলিজাবেথ পিরিয়ড থেকে শুরু করি, প্রথমে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। যদি প্রশ্ন মাস্ট আসবে, আর যদি না আসে তাহলে ভাববেন যে প্রশ্নের প্যাটার্ন একটু ভেরিয়েশন রেখেছে। প্রথমে মাস্ট বি আসবে যে উইলিয়াম শেক্সপিয়ার, সেখানে এই যে পিরিয়ডটাতে ক্রিস্টোফার মার্লো রয়েছে, ব্যান জনসন রয়েছে, জন ডান রয়েছে। আমি আবার বলছি উইলিয়াম শেক্সপিয়ার, তারপর হচ্ছে জন ডান, ব্যান জনসন, ক্রিস্টোফার মার্লো। নিউ ক্লাসিক্যাল এই যে তেমন কোনো রাইটার, সবাই ধার স্যাটার লিখলেও একদম স্পেসিফিক কোনো রাইটারই না। তারপর আপনি পোপ আলেকজান্ডার পোপের থেকে দেখা গেছে রেপ অফ দ্য লক এসেছে, তো আলেকজান্ডার পোপ পড়তে পারেন, এখানে আমি মানে স্পেসিফাই করতে চাচ্ছি না। জন মিল্টন পড়তে পারেন, কিন্তু রোমান্টিক পিরিয়ড, এই পিরিয়ডটা খুব ভালো করে পড়বেন, বিশেষ করে 6 জন যে পয়েট রয়েছে তাদেরকে খুব ভালো করে পড়বেন। যে 6 জন পয়েট রয়েছে আমি বলি, কিন্তু এর ভিতরে আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্যামুয়েল টেলর কলিন্স থেকে যেহেতু প্রশ্ন এসেছে, স্যামুয়েল টেলর কলিন্স, জন কিটস এবং শেলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ তা আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও রয়েছে। তাহলে আমরা যদি 4 জন বলি রোমান্টিক পিরিয়ডে খুব গুরুত্ব দিয়ে পড়বেন, তারা কে? একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি হচ্ছে নেচার পোয়েট। দ্বিতীয় জন হচ্ছে জন কিটস, তিনি হচ্ছে পয়েট অফ বিউটি। তৃতীয় জন হচ্ছে স্যামুয়েল টেলর কলিন্স, তাকে বলা হয় সুপারন্যাচারাল পোয়েট। এবং চতুর্থ জন রয়েছে শেলি, যাকে বলা হয় বিদ্রোহী কবি। এই 4 জন খুব ভালো করে পড়বেন। তারপরে চলে যে ভিক্টোরিয়ান পিরিয়ডে সবচেয়ে বেশি আসে চার্লস ডিকেন্স থেকে, থমাস হার্ডি থেকে, আর রবার্ট ব্রাউনিং থেকে। তাহলে এখানে 3 জন, এখানে পেলাম 3 জন। প্রথমে হচ্ছে কি চার্লস ডিকেন্স, দ্বিতীয় হচ্ছে থমাস হার্ডি, তৃতীয় হচ্ছে ব্রাউনিং। আর যদি মডার্ন পিরিয়ডে বলি, মডার্ন পিরিয়ডে দেখা যায় যে টিএস ইলিয়ট, উনি আসলেই মডার্ন পিরিয়ডে অনেক অবদান রেখেছে। আমরা টিএস ইলিয়টের যেই বিখ্যাত কবিতাগুলো আছে এগুলো আমরা পড়ে থাকি সাধারণত যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছিলাম। তো টিএস ইলিয়ট এখানে গুরুত্বপূর্ণ, জর্জ বার্নার্ড শো এখানে বেশি গুরুত্বপূর্ণ, ডাব্লিউ.বি. ইয়েটস এখানে বেশি গুরুত্বপূর্ণ। আরেকজন হচ্ছে আমেরিকান, তিনি হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে, তিনি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, তিনি গুরুত্বপূর্ণ। তাহলে আপনাদেরকে বললাম যে কোন কোন জিনিসগুলো আপনারা জানতে চেয়েছেন, একজন যে গুরুত্বপূর্ণ যে কে কে একটু বলতে। এই পয়েন্টগুলো কাইন্ডলি আপনারা একটু বিস্তারিত পড়বেন। যদি এই পয়েন্টগুলো বিস্তারিত পড়েন তাহলে অ্যাকচুয়ালি আপনি খুব কঠিন প্রশ্ন হলেও এখান থেকে আনসার করতে পারবেন। আর এবার বলি কোটেশন। কোটেশন টাফ কোন প্রশ্ন থেকে হয়? কোটেশন টাফ প্রশ্ন হয়, দেখা যায় কি ইয়ে থেকে এসেছে, ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফাস্টাস থেকে এসেছেন। আপনি গুগলে সার্চ দিবেন ক্রিস্টোফার মার্লোস ফেমাস কোটেশন, তাহলে দেখবেন 10-15টা কোটেশন চলে এসেছে। এটা হচ্ছে আপনার একটা সিক্রেট স্ট্র্যাটেজি, যে কমন যদি আপনি কোটেশন আপনার কমন ফেলাতে চান তাহলে ক্রিস্টোফার মার্লো দেখবেন, উইলিয়াম শেক্সপিয়ার দেখবেন। আর এইদিকে যদি উইলিয়াম শেক্সপিয়ার থেকে একটা এসেছিল রোমিও এন্ড জুলিয়েট, এটা কিন্তু একটা বিখ্যাত ব্যালকনি যে সিনটা ছিল, এই সিনটাতে জুলিয়েট এই কথাটা বলেছিল, আর এখান থেকে কিন্তু এসেছে। তাহলে জিনিসগুলো খেয়াল করে দেখুন, খুব বেশি কিন্তু আপনার চিন্তার বাইরের থেকে দেয় না।
জিনিসটা হচ্ছে এমন যে ওনারা স্পেসিফিক জিনিসে হিট করে আপনার হিটের জায়গাগুলো বুঝতে হবে। তাহলে খেয়াল করে দেখুন, এখানে আমরা বললাম যে ক্রিস্টোফার মার্লো সার্চ দিবেন গুগলে, তাহলে গুরুত্বপূর্ণ কোটেশন গুলো পেয়ে যাবেন। উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রেও তা করবেন। আর যদি কোটেশন ভিতর থেকে পড়তে চান, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, জন কিটস আছে, আর স্যামুয়েল টেলর কলিজ। মূলত এই 4-5 জন থেকেই কোটেশন খুব ডিপ আসার সম্ভাবনা রয়েছে। আর না হলে যে কমন কোটেশন গুলো রয়েছে সেগুলো থেকে আসবে। জন ডান থেকেও কোটেশন আসার সম্ভাবনা রয়েছে। এখানে একটা ভাই বলেছেন যে গুরুত্বপূর্ণ রাইটার, আমি তার জন্য আবারও বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ রাইটার কারা। প্রথম থেকেই বলি, এটা আমি রিপিট করছি আপনাদের মনে থাকার জন্য। প্রথম হচ্ছে, যেহেতু আমাদের সিলেবাসটা শুরু হচ্ছে রেনেসা থেকে, সেই সিলেবাসটা যেহেতু রেনেসা থেকে শুরু হচ্ছে, প্রথম ক্রিস্টোফার মার্লো, তারপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, জন ডান, বেন জনসনের পরে কোথাও মনে কোনো ভাত পড়ে গেছে, বেন জনসন। হ্যাঁ, আর হচ্ছে নিউ ক্লাসিক্যাল, এই যে খুব বেশি গুরুত্বপূর্ণ দেখি না, যেমন থমাস গ্রে বা ধরেন পোপ, ফিল্ডিং, এগুলো থেকে কমন প্রশ্ন আসতে পারে যেগুলো আপনার জানার ভেতর থেকেই, কিন্তু এর আগে যে জনের নাম বলেছি তাদের ভিতর থেকেও প্রশ্ন করতে পারে। রোমান্টিক পিরিয়ডের 4 জন কবির নাম বলেছি, এগুলো খুব ভালো করে পড়বেন, মানে রোমান্টিক পিরিয়ডটাতে জোর দিবেন। আর ভিক্টোরিয়ান পিরিয়ডে তো বললাম এই যে থমাস হার্ডি, চার্লস ডিকেন্স আর ব্রাউনিং। আর মডার্ন এজে বলেছি আর্নেস্ট হেমিংওয়ে, এই যে আমেরিকান রাইটার একজন। আর কার কথা বলেছি, টিএস ইলিয়ট, আর হচ্ছে টিএস ইলিয়ট, জর্জ বার্নার্ড শো। তাদের থেকে ভিতর থেকে আপনার প্রশ্ন হতে পারে, মানে এই যে তাদের যে রাইটার, এই রাইটার সরি এখানে আরেকজন বাদ করেছে, ডব্লিউ.বি. ইয়ার্স। আবার আরেকটা জিনিস এখানে রয়েছে যে 35-এর মতো যদি প্রশ্ন কাঠামো হয় তাহলে কি দিবে আপনাকে, যে মিন অ্যানালজি টাইপ প্রশ্ন হতে পারে। তাহলে আপনাকে জানতে হবে কে আইরিশ রাইটার, কে আমেরিকান রাইটার, কে ইংলিশ রাইটার, কে রাশিয়ান রাইটার। তাহলে যদি অ্যানালজি গুলো দেয়, দেখা গেছে 3টা অ্যানালজি দিল ইংলিশ পয়েটের, আরেকটা দিল ইংলিশ রাইটার বা পয়েটের, আরেকটা দিল আমেরিকান রাইটার বা পয়েটের। প্রশ্ন যদি টাফ হয় এই ধরনের জিনিসগুলো দিতে পারে। নেমগুলো বোর্ডে লিখেন কাইন্ডলি। আচ্ছা, আরেক ক্লাসে লিখে দেব। আমরা এখন কথা বলবো ট্রাজি কমেডি নিয়ে। আপনি কি জানেন যে উইলিয়াম শেক্সপিয়ার একজন প্লিজারিস্ট ছিল? প্লিজারিস্ট মানে হচ্ছে কুম্বিলক। কুম্বিলক মানে হচ্ছে যে অন্যের লেখা চুরি করে। শুনতে খুব অদ্ভুত লাগছে, কারণ উনি ছিলেন গ্রেটেস্ট ড্রামাটিস্ট, বা আমরা যদি বলি ইংরেজি সাহিত্যের অপর নাম বললেও ভুল হবে না। কিন্তু এই মানুষটা ছিলেন একজন প্লিজারিস্ট কিছু কিছু ক্ষেত্রে, কারণ ওনার অনেক রাইটিং, মানে অনেক ওনার ড্রামা বা প্লে যদি বলি, এই প্লে গুলো দেখা গেছে কি কারো না কারো গল্প থেকে উনি এনেছেন, কিন্তু এনে তার বিশেষত্বটা হচ্ছে উনি নিজের ভাষায় এগুলোকে এমন ভাবে তৈরি করেছেন যেগুলো হয়ে গেছে কালোত্তীর্ণ সৃষ্টি। মানে এগুলো ওনার যে সৃষ্টিকর্মগুলো ছিল সেগুলোকে উনি অন্য থেকে ধার করে আনলো, এটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যেটা সেই 1600 শতক হলেও বর্তমান শতকে এটা বলা যেতে পারে। যেমন একটা কথা বলি, হ্যামলেটের কথাটাই বলি। হ্যামলেটে বলেছে কি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমাদের জীবনে দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় কোনো জিনিস মানে কিনতে গিয়ে কনফিউজড হয়ে যায়, সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজড হয়ে যায়। এই যে হ্যামলেটের চরিত্রটাকে উনি একটা কনফিউজ স্টেটে তৈরি করেছেন, যে সে একজন একটা সাসপিশিয়াস, কনফিউজড থাকে সবসময়, কোনটা সিদ্ধান্ত নিবে, মানে ল্যাক অফ অ্যাকশনে ভোগে। আমরা মডার্ন পিরিয়ডের মানুষও কিন্তু ল্যাক অফ অ্যাকশনে ভোগী। যেমন ধরেন আপনি মাত্র সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন, আপনি কি বিসিএস নিয়ে পড়বেন বা ব্যাংক নিয়ে পড়বেন, এই সিদ্ধান্তটা নিতে মানে এই ল্যাক অফ অ্যাকশনে আপনার 2-3 বছর কিল করে ফেলে, পরে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারেন। ঠিক তাহলে তার যে চরিত্রটা, এই চরিত্রটার মিল কিন্তু আপনার ভিতরে রয়েছে, আমার ভিতরে রয়েছে। তাহলে আমরাও কিন্তু একটা হ্যামলেটের একটা কি প্রতীক হতে পারি। তাহলে এই যে তার চরিত্রগুলো, এটা কি কালোত্তীর্ণ, সেই 16 শতকে হলেও বর্তমান যুগের মানুষের ভিতরে আমরা দেখতে পাই যে হ্যামলেটের চরিত্রটা বিদ্যমান রয়েছে।
এই যে ওনার যে এটাই হচ্ছে ওনার জেনুইনিটি, তার যে বিশেষত্বটা এই জায়গাতেই উনি বিখ্যাত কেন হয়েছেন, তার চরিত্রগুলো হচ্ছে কালোত্তীর্ণ এই জন্য। তো এখন আমরা ট্রাজি কমেডিতে চলে আসব। নেম গুলো বোর্ডে লিখুন প্লিজ ম্যাম, প্লিজ নেম গুলা বোর্ডে লিখে দেন। হ্যাঁ, মালো থেকে চুরি করেছে, এটা হচ্ছে টাম্বরলে ইয়া গল্পটা চুরি করেছে, সরি টাম্বরলাইন দ্য গ্রেট তো তরমুরকে লিখেছিল, একটা গল্প চুরি করেছিল, সেটা মার্চেন্ট অফ ভেনিস। চুরি বলবো না, আমরা বলবো যে মানে জাস্ট ধারণা নিয়েছে। তারপর উনি লিখেছিলেন মার্চেন্ট অফ ভেনিস, যেটা ওই যে ব্যারাবাস চরিত্রটার আমরা মিল পাই আবার ইয়ার সাথে, মার্চেন্ট অফ ভেনিসের সুৎকুরের সাথে। হ্যাঁ, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটাই কিন্তু যে আমি আসলে কি করব, যারা এখন প্রিলি এবং রিটেনে পরীক্ষা দিবেন একসাথে 41 এবং 43, তারা কিন্তু এটাই ভাবছেন যে প্রিলি না রিটেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, একটা ভাই মনে হয় সম্ভবত ফেক আইডিতে অনুরোধ করেছিলেন লেখাগুলো, গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখে দেওয়ার জন্য। আমি এটা একটা পোস্ট দিয়ে লিখে দিয়ে দিব, তাই এখন আর লিখছি না। আমি এখন ট্রাজি কমিটিগুলো লিখব, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ট্রাজি কমিটি আমরা চলে গেছি, এখন কমিটি থেকে ট্রাজি কমিটি। ট্রাজি কমিটি মানে কি, যেটাতে যে কমিটিতে ট্রাজেডিও থাকবে, মানে কম্বিনেশন অফ ট্র্যাজেডি এন্ড কমেডি, মানে দুইটার মিশ্রণ থাকবে। মানে এখানে করুণ পরিণতির সাথে আবার শেষ পর্যন্ত দেখা যাবে যে যে মিলনটা হয়েছে, গল্পের শেষ পরিণতিটা ভালো হয়েছে। তাহলে ট্রাজি কমেডি গুলো কি দেখে নেই। প্রথমটা হচ্ছে টেম্পেস্ট, টেম্পেস্টের পরে দ্বিতীয়টা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, তৃতীয়টা হচ্ছে মেজার ফর মেজার, চতুর্থটা হচ্ছে সেম্বেলাইন, আর লাস্টেরটা হচ্ছে দ্য উইন্টারস টেল, উইন্টারস টেল। লেখা খুব খারাপ, একটু কাইন্ডলি একটু ইয়ে করে নেন। তো ট্রাজি কমিটি হচ্ছে টেম্পেস্ট, মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার, লাস্টটা হচ্ছে সেম্বেলাইন, আরেকটা হচ্ছে এটা কি দ্য উইন্টারস টেল। হ্যাঁ হ্যাঁ, প্লিজারিস্ট ছিলেন। হ্যাঁ, মেজার ফর মেজার ট্রাজি কমিটি আমি লিখেছি। ম্যাডাম কোটেশন গুলো মনে থাকে না, কিভাবে পড়লে মনে থাকবে একটু বলবেন প্লিজ। কোটেশন আপনার মনে থাকবে যদি আপনি গল্পটা একটু জানেন, যে কোটেশনটার প্রেক্ষাপটটা জানলে কোটেশনটা মুখস্থ করতে হবে না, জাস্ট একটু কিওয়ার্ডটা মনে রাখলেই চলবে, তাহলে আপনি কোটেশনটা মনে রাখতে পারবেন। থার্ড আপনি যদি মানে বলে একটানা মুখস্থ, যারা বলে এইটিএম এভাবে করতে যান মনে রাখতে পারবেন না। আপনি একটু কাইন্ডলি এটা সময় নিতে হবে। ধরেন টু বি আর নট টু বি কোটেশন যে গুগলে সার্চ দিলেও কিন্তু পুরো কাহিনীটা ওরা বলে দিচ্ছে যে কোন প্রেক্ষাপটে এই কথাটা বলছে, বা আপনি একটু গল্পটা পড়লেও জানতে পারবেন। মানে আপনার প্রেক্ষাপটটা জানলে কোটেশনটা মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু লাইনটা মনে রাখলেই চলবে। কোটেশন মুখস্থ করার জিনিস না, এত কোটেশন মনে থাকে না, আর কোটেশন সবার থেকেও পড়তে হবে না। কোটেশন নিয়ে একদিন কথা বলবো যে কোন কোন রাইটারের কোটেশন আসলে ঘুরে ফিরে কমন আসে, আপনি প্রশ্নটা অ্যানালাইসিস করুন। আচ্ছা, আমরা এখন ট্রাজি কমিটি গুলো আবার আরেকবার পড়ে নেই। টেম্পেস্ট, মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার যেটা 36 এসেছিল, সেম্বেলাইন, আরেকটা হচ্ছে উইন্টারস টেল।
আচ্ছা ম্যাম, রাইটারদের নামগুলো লিখে দেন প্লিজ। আচ্ছা লিখে দেব, সমস্যা নেই, যেতে এত অনুরোধ করছেন পরে লিখে দেব। ম্যাডাম আমার ইংলিশ লিটারেচার 3-4 পাইলেই হবে? কি কি পড়লে 3-4 পাবো? 3-4 কেন পাবেন, আপনার বেশি পেতে হবে, না হলে তো আপনি ট্রিলি পাস করতে আপনার কষ্ট হবে। মিনিমাম 120 সিকিউর করলে আপনি ট্রিলি পাস করতে পারবেন। মানে 120, আপনাকে যে যেমন প্রশ্নে হোক যেন আপনার টার্গেট 120 থাকে। এর ভিতরে যদি আপনি 110ও পান, কারণ বিগত বছরগুলোতে প্রশ্নের স্ট্যান্ডার্ডের কারণে 110-এর উপর 2-3টা পরীক্ষাতে আমরা দেখেছি যে কাটমার্ক গুলো ওঠে না, তাহলে 3-4 পেলে তো হবে না। আচ্ছা এখন আমরা ট্রাজি কমিটি শেষ, এখন লিখবো আমরা প্রবলেম প্লে। প্রবলেমস প্লেস গুলো হলো, আবার সে মার্চেন্ট অফ ভেনিস, এই তিনটা কিন্তু এখানেও কমন। মার্চেন্ট অফ ভেনিস, Merchant of Venice, measure from measure the winter tales. Troilus and Cressida. আর লাস্টেরটা হচ্ছে টাইমন্স অফ অ্যাথেন্স। এগুলো হচ্ছে প্রবলেম প্রে। আচ্ছা আমি এটা মুছে ফেলছি। টাইমন্স অফ অ্যাথেন্স, তারপর আমরা লিখব ব্ল্যাক বা ডার্ক কমেডি। এটা হচ্ছে একটা কমেডির প্রকারভেদ। এর মানে হচ্ছে জীবনের যে উদ্দেশ্যহীনতা, আমাদের মিনিংলেসনেস যদি বলি, এটাই হচ্ছে নাটকটা, এই জিনিসটাকে পোর্ট্রে করে দেখানো হয়। তাহলে আমরা ব্ল্যাক বা ডার্ক কমেডি গুলো লিখি। প্রথমে হচ্ছে এই তিনটা, এই যে গুলো ইয়েতেও কমন আছে, মার্চেন্ট অফ ট্র্যাজিকমেডি এবং প্রবলেম প্লেতে মার্চেন্ট অফ ভেনিস, মেজার ফর মেজার, আর হচ্ছে উইন্টার টেল। এগুলো হচ্ছে ব্ল্যাক বা ডার্ক কমেডি। আর লাস্টেরটা হচ্ছে দ্য উইন্টার টেল। হ্যাঁ, টেম্পেস্ট শুধু কমেডি পড়ছিলেন, কিন্তু এটা ট্র্যাজি কমেডি এবং এটা মাস্ট বি ট্র্যাজিকমেডি হবে। এটা যেহেতু আপনারা সাধারণত ডিপলি পড়া হয় না, যার কারণে আপনি শুধু জানেন যে এটা কমেডি, কিন্তু এটা অবশ্যই ট্র্যাজিকমেডি। আচ্ছা উইন্টার টেল আমরা লিখে ফেলছি। প্রবলেম প্লে মানে হচ্ছে কমপ্লেক্স, যেটা থিমটা কমপ্লেক্স। এটা আরো ব্যাখ্যা আছে, এখন এটা আমি আর যাচ্ছি না যেহেতু আমাদের সময় প্রায় শেষে আসছে। আবার অনেকে বলেছেন রাইটার গুলো লিখে দিতে, তাই আমি হাই কমেডি লিখে
আপনার গুরুত্বপূর্ণ রাইটারগুলো লিখে দেব। লিটারেচার পড়তে ভালো লাগে না, রসহীন মনে হয়। তাহলে রস কিভাবে আনবেন? এটা আসলে কি, এটা আপনি কখনো পড়েন নাই তো। অনেকে আছে যে খুব অল্প সময়ে যে ইন্টারমিডিয়েটে থাকতে বা অনার্সে থাকতে এই ইংরেজি সাহিত্যের বই পড়ে থাকে বাংলা সাহিত্যের পাশাপাশি, তাদের কাছে খুব রসকসীন মনে হয় না। আমাদের যেহেতু এই অভ্যাসটা নেই, তাই আপনি এটা একটু মুখস্থ নির্ভর বা বারবার পড়বেন। তাহলে এটা যখন দেখবেন বারবার পড়ার পরে, বিগত বছর পড়ার পর পরীক্ষা দিলে আপনি ভালো নাম্বার পাচ্ছেন, এটার প্রতি আপনার এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে। কিন্তু রস কিভাবে আসবে সেটা বলতে পারি না, কিন্তু আপনার পরীক্ষা ভালো হলে এটার প্রতি আপনার এক ধরনের ভালো লাগা বা আগ্রহ সৃষ্টি হবে। ম্যাম মনে করে রাইটার গুলো লিখে দিয়েন। আচ্ছা ঠিক আছে, প্রবলেম প্লে গুলো আবার বলেন। প্রবলেম প্লে গুলো ছিল মেজার ফর মেজার, উইন্টার টেলস, মার্চেন্ট অফ ভেনিস, তারপরে হচ্ছে ট্রলাস এন্ড ক্যাসিডা, ট্রাইমন্স অফ অ্যাথেন্স। এটা ছিল প্রবলেম প্লে। মোস্ট ইম্পর্টেন্ট রাইটার লিখবো। আচ্ছা হাই কমিটি লিখে নেই, তারপর মোস্ট ইম্পর্টেন্ট রাইটার লিখছি। এখানে হাই কমিটি হচ্ছে, একটু যদি ঘুরিয়ে প্রশ্ন আসে তাহলে এগুলো আসতে পারে। অ্যাজ ইউ লাইক ইট, এটা কিন্তু একটা সুন্দর একটা রোমান্টিক একটা কমেডি। আরেকটা হচ্ছে হাই কমেডি মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এটা কিন্তু একটা প্রবাদ। এর মানে হচ্ছে অযথা হইচই না করে আর কি, অ্যাবাউট নাথিং। গুরুত্বপূর্ণ রাইটারের জন্য সবাই বলছেন, এখন গুরুত্বপূর্ণ রাইটারে লিখবো। আচ্ছা এখন আমরা গুরুত্বপূর্ণ রাইটার গুলো লিখছি, লিখি আমি লাইভটা শেষ করব। আপনাদের যারা 43তম প্রার্থী তাদের খুব বেশি সময় হাতে নেই, প্লিজ এখন থেকে 10-15 ঘন্টা করে না পড়লে আপনার 4.5 লক্ষ প্রার্থীর ভিতরে সিটটা ইস্যুর করা টাফ হয়ে যাবে। আর আপনি যদি খুব বেশি মেধাবী হন তাহলে আপনার সময় কমে আসতে পারে, বা ওইটা আরেক কথা। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট রাইটার লিখছি। আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট রাইটার, মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স, এখান থেকে শুরু করি। প্রথমে ক্রিস্টোফার মার্লো, সংক্ষিপ্ত করে আমি লিখছি মার্লো। তারপর হচ্ছে শেক্সপিয়ার, মার্লো, তারপর হচ্ছে শেক্সপিয়ার। জনসন, জনসনে কিন্তু এইচ নেই, ব্যান জনসন। তারপরে হচ্ছে জনসনের পরে জন ডান, ডান লিখি শুধু। নিউ ক্লাসিক্যাল এজে আপনি পড়তে পারেন ও থমাস গ্রে, থমাস গ্রে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার, এটার থেকে কোটেশন আসতে পারে। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্জিয়ার যেটা আছে এটা থেকে কোটেশন আসার সম্ভাবনা রয়েছে। ডান পোপ থমাস গ্রে, থমাস গ্রে পরে হচ্ছে এখানে সুইফট খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সুইফট থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না। সুইফট হচ্ছে স্যাটিরিস্ট, ঠিক আছে। সুইফটের জনাথন সুইফটের যে গালিভার ট্রাভেলস এটা ইম্পর্টেন্ট।
হ্যাঁ, কিন্তু এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায় না, কিন্তু পোপ থেকে পোপ নিয়ে প্রশ্ন আসে, আলেকজান্ডার পোপ। সুইফট ডিফু, ড্যানিয়েল ডিফু, এটা থেকেও পড়ার প্রয়োজন নেই। ফিল্ডিংটা পড়তে পারেন, হেনরি ফিল্ডিং। রোমান্টিক পিরিয়ডে চলে যাই, কলিজ। লেখার খুব বাজে অবস্থা। কলিজ, কিডস, ওয়ার্ডসওয়ার্থ, এই চারটা খুব ভালো করে পড়বেন। আমার কিডস খুব পছন্দের কবি, কারণ কিডস সারা জীবন শুধু দুঃখই পেয়ে গেছেন। তার প্রেমিকাকে তিনি পাননি, যাকে পছন্দ করতেন, ফেনি ব্রাউনিকে। তো এছাড়া উনি যক্ষা রোগে মারা যান। এই কবিটা খুব পছন্দের আমার। আচ্ছা, কলিজ, কিডস, ওয়ার্ডসওয়ার্থ, একজন হচ্ছে শেলি। এই চারজন খুব ভালো করে পড়বেন। ব্রাউনিং পড়বেন, কিন্তু এই চারজন খুব ভালো করে পড়বেন। তারপর ভিক্টোরিয়ান্স হচ্ছে ডিকেন্স, দেখা যাচ্ছে বোর্ডে? তাহলে এখান থেকে লিখি ডিকেন্স, ডিকেন্স, হার্ডি। এই দুজন থেকে প্রশ্ন মিস হয় না। হার্ডি, ব্রাউনিং। ব্রাউনিং বললেও আপনি তিনজন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়ান পিরিয়ডের, ম্যাথু আর্নল্ড, রবার্ট ব্রাউনিং আর হচ্ছে আলফ্রেড টেনিসন। এখানে ব্রাউনিং, টেনিসন আর হচ্ছে ম্যাথু আর্নল্ড। আমি শুধু আর্নল্ড লিখলাম। ইলিয়ট হচ্ছে টিএস ইলিয়ট, জর্জ ইলিয়ট না। জর্জ ইলিয়ট হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে। জর্জ ইলিয়টও পড়বেন, কিন্তু খুব বেশি সাহিত্যকর্ম জানার দরকার নেই। মেরিয়ান সিবান, যার ছদ্মনাম। আচ্ছা, টিএস ইলিয়ট, এখানে টিটা লিখে দেই, টিএস ইলিয়ট। ইয়েটস, ইয়েটস হচ্ছে আইরিশ পোয়েট, আইরিশ ন্যাশনাল পোয়েট। ইয়েটস, ইয়েটস এর পরে হচ্ছে এখানে জেবি শ, জর্জ বার্নার্ড শ, ড্রামাস অফ আইডিয়াস এর যিনি প্রবক্তা। শ এর পরে হচ্ছে এখানে আর্নেস্ট হেমিংওয়ে। এইগুলো থেকে প্রশ্ন মিস হয় না। আর্নেস্ট হেমিংওয়ে। আপু কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখন আপনি বোর্ডের সাজেশনটা দেখেন, তাহলে চলবে। আমার কথা ক্লিয়ার বোঝানোর প্রায় শেষ পড়া। আপনারা বলেছিলেন যে গুরুত্বপূর্ণ রাইটারের নাম লেখার জন্য, আমি বোর্ডে গুরুত্বপূর্ণ রাইটারদের নাম লিখেছি। আপনারা কাইন্ডলি একটু লিখে নিন। গুরুত্বপূর্ণ রাইটার যারা: মার্লো, শেক্সপিয়ার, বেন জনসন, জন ডান, আলেকজান্ডার পোপ, থমাস গ্রে, সুইফট মানে হচ্ছে জনাথন সুইফট, হেনরি ফিল্ডিং, কলরিজ, কলরিজ হচ্ছে স্যামুয়েল টেলর কলরিজ, জন কিটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, পার্সি বিসি শেলি। এখানে হচ্ছে ডিকেন্স মানে চার্লস ডিকেন্স, থমাস হার্ডি, রবার্ট ব্রাউনিং, আলফ্রেড লর্ড টেনিসন। তারপর হচ্ছে এখানে টিএস ইলিয়ট, থমাস টার্ন ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। আর এখানে হচ্ছে হচ্ছে জর্জ বার্নার্ড শো। আর সবার লাস্ট হচ্ছে একজন আমেরিকান রাইটার, আর্নেস্ট হেমিংওয়ে। আপনারা কাইন্ডলি একটু লিখে নিন, তারপর বোর্ডের লেখাগুলো মুছে আমি লাইভটা শেষ করব। বোর্ডের লেখাগুলো একটু লিখে নিন বা দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিলেও পারেন। তারা হচ্ছে গুরুত্বপূর্ণ রাইটার। আচ্ছা, আশা করছি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এটা যেহেতু 1-1.5 ঘন্টার লাইভ, উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। বোর্ডে গুরুত্বপূর্ণ রাইটারের নাম অনেকে চেয়েছিলেন, লিখে দিচ্ছি। লেখা শেষ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।
লিমা, আপনাকে ধন্যবাদ যেহেতু লিখে ফেলেছেন। আশা করি মোস্ট অফ দা যারা দেখছেন তারা লেখা শেষ হয়ে গেছে। আমরা পরবর্তী যদি কোনো লাইভে আসি তাহলে এই যে স্ট্র্যাটেজি কিভাবে, কোন কোন জিনিসগুলো কিভাবে আমরা ক্র্যাক করব পরীক্ষাতে, সেগুলো নিয়ে কথা বলবো। 43তম এপ্রিলের আর খুব বেশি সময় নেই। এখন আপনি যেই কাজটা করতে পারেন, আমি যেহেতু লাইভ ক্লাসে আসছি, আমি সবসময় চেষ্টা করি সবাইকে কোনো না কোনো ভাবে আমার যতটুকু সম্ভব সাহায্য করার বা সাজেশন দেওয়ার। জানি না কে কতটুকু উপকৃত হয়েছেন। যে আপনার এখন কাজ হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো এগুলো বারবার রিভিশন দেয়া, এবং আপনি এতদিন যা পড়েছেন তা রিভিশন দেন। নতুন কোনো টপিক ধরবেন না, এখন কঠিন টপিকগুলো শেষ করবেন, আর শেষের দিকে সহজ টপিকগুলো পড়বেন, কারণ শেষে কঠিনগুলো পড়লে সহজগুলো আপনি মনে রাখতে পারবেন না। আর পাশাপাশি মডেল টেস্ট বাসায় দিবেন বা অনলাইনে দিতে পারেন। মডেল টেস্ট দিলে আপনি যে ভুলগুলো করছেন, আপনি কি পড়ছেন, কিভাবে পড়ছেন, কোথায় ভুল হচ্ছে, সেগুলো আপনি সর্ট আউট করতে পারবেন, মানে ফাইন্ড আউট করতে পারবেন। তাহলে এই সামনে 43 প্রিলিকে ঘিরে আপনার প্রস্তুতিটা কেমন হবে? বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে রিভিশন দেন, আপনি যা পড়েছেন তাই শুধু রিভিশন দেন, আর প্রশ্ন অ্যানালাইসিস করে রিভিশন দিবেন। আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।